একদিকে নদী ভরাট করে চলছে বালু ব্যবসা, অন্যদিকে দেদারসে ফেলা হচ্ছে বর্জ্য। দুই মিলে প্রায় নাভিশ্বাস সাভারের বংশী নদী দিন দিন সংকীর্ণ হচ্ছে, নদী ভরাট হয়ে যাচ্ছে তলদেশ, ফলে সাভার পৌরসভার বর্জ্য মিশে দূষিত হচ্ছে পানি। আজ রাত ৯টায় বাংলাদেশে বংশী নদীর দখল নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। এছাড়া দেশ বিদেশের নানা খবরাখবর জানাবো আমি মাহফুদা মমিতা, আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীর হাসান, আর পরে খেলার খবর জানাতে আমাদের সাথে যোগ দেবেন রুজমিলা হক। এবারে জানিয়ে দিচ্ছি আজকে সারাদিনের প্রধান খবর। রামুর বৌদ্ধপল্লীতে হামলায় জড়িতদের চিহ্নিত করছে প্রশাসন, জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত শেষ হবার আগেই বিশ্বব্যাংকের অর্থায়নের নিশ্চয়তা চান অর্থমন্ত্রী। এবং ওয়ার্ল্ড টি-20 শিরোপা লড়াই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৮ রানের জবাবে ব্যাট করতে নামবে শ্রীলঙ্কা। এছাড়া আজকে আমাদের আয়োজনে আরো যা থাকছে। 11 মামলার আসামি হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদকে গ্রেপ্তারে সাভারে র্যাবের নিষ্ফল অভিযান। এবং গাড়ির নিবন্ধন এবং মালিকানা বদলির ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যক্তি মালিকানাধীন গাড়ির ক্ষেত্রে বাড়ছে 40% ফি। এছাড়া প্রতিদিনের মতো রাত ৯টার বাংলাদেশে নির্বাচিত বিষয় নিয়ে আপনারা মতামত পাঠাতে পারেন। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি বাড়ছে গাড়ির নিবন্ধন ফি। মতামত পাঠানোর জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RAAT রাত, এরপর নাম ও মতামত লিখে পাঠিয়ে দিন ১৬২৩২ এই নম্বরে। এছাড়া আপনারা ইমেল এবং ফেসবুকেও মতামত পাঠাতে পারেন আমাদেরকে। ইমেল করুন রাত9টা@independent24.tv। ফেসবুকে আপনারা মতামত পাঠান facebook.com/রাত9টা। আপনার মূল্যবান মতামত আমরা রাত ৯টায় তুলে ধরব। এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ৮ দিন আগে কক্সবাজারের রামু বৌদ্ধপল্লীতে হামলার ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা শুরু হয়েছে। হামলার জন্য লোকজন আনা নেয়ায় ব্যবহার করা একটি ট্রাকের চালক রমজান আলীকে আটকের পর তদন্তে নতুন গতি আসে। তবে প্রশাসন সময় মতো ব্যবস্থা নিলে রামুর ধ্বংসযজ্ঞ ঠেকানো যেত বলে মনে করেন অনেকেই। ২৯ সেপ্টেম্বর রাতে ট্রাক, বাস আর মোটরসাইকেলে চড়ে শত শত লোক রামুর বৌদ্ধপল্লীতে হামলা চালায়। হিংসার আগুনে পুড়ে ছারখার হয় বসতবাড়ি, দোকানপাট, উপাসনালয় সবই। এই হামলার সময় একটি ট্রাকে করে কক্সবাজার থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে লোকজন নিয়ে যায় রামুর বাসিন্দা ট্রাক চালক রমজান আলী। ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করে রমজান আদালতে জবানবন্দি দিয়েছেন রোববার দুপুরে। ট্রাকের সহকারী হয়েও রমজান কেন সেই রাতে নিজে ট্রাক চালিয়ে লোকজন নিয়ে গেল এবং হামলা শেষে আবার উল্লাসিত জনতাকে কক্সবাজারে ফেরত আনলো, সেসব নিয়ে স্বীকারোক্তি দেওয়ার আগে একান্তে কথা বলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে। গাড়িটা ঠিক করে হতে একটু টেস্টিং এ দেখিস। আচ্ছা ঠিক আছে, তো গাড়িটা ঠিক করলাম। গাড়িটা ঠিক করে আমি টেস্টিং করতে গাড়ি নিয়ে বাইরেছি। তখন হঠাৎ মধ্যে কয়েকজন স্টাফ উঠে গেছে আর কয়েকজন বাইরে করছে। ওই এক গাড়ি স্টাফ ওরা দিক আমার কেবিনে উঠছে আর বাইরে বাইরে বডি উঠছে। তবে এলাকার লোকজন এবং ঘটনাস্থল দেখতে আসা সুধীজনরা মনে করেন প্রশাসনের গাফিলতির কারণে ধ্বংসযজ্ঞ সেই রাতে ভয়াবহ আকার ধারণ করেছিল। মানে সবাই দায়িত্ব পালন, কর্তব্য পালন করে নাই, তাই না? এটা তো তাদের। আর ফায়ার ব্রিগেড থেকে শোনা যাচ্ছে যে তারাও ফোন কল পেয়ে মানে ৩ ঘন্টা লেগেছে আসতে, ৪ ঘন্টা লেগেছে। এখানে তো আধা ঘন্টার পথ কক্সবাজার। একই অভিযোগ বৌদ্ধবিহারের অধ্যক্ষেরও। এটা আমি প্রত্যক্ষদর্শী হিসেবে বলবো, আমি নিজে ওনার সাথে যোগাযোগ করেছি, আমার সাথে পরিচয় ছিল, আমিও ফোন করেছিলাম, কিন্তু উনি বারবার অভয় দিয়েছেন, কিন্তু একবারও আসেননি। তবে প্রশাসনের গাফিলতির বিষয়টি মানতে নারাজ পুরো ঘটনা তদন্তে গঠিত সরকারি কমিটির প্রধান। কোনো কারণে
ওই যে বেশি উত্তেজিত জনতা এইসবগুলো হয়ে গেছে, কন্ট্রোল করতে পারে নাই। এটা তো এখানে না, বাবরি মসজিদের জন্য বড় বড় জায়গা হয়ে গেছে না। সীমাবিহারের এই ধ্বংসযজ্ঞের উপর একদিন হয়তো নতুন উপাসনালয় নির্মিত হবে, আশেপাশে পুড়ে দেওয়া বাড়িঘরও হয়তো নতুন করে বানানো হবে, কিন্তু এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের মনে যে দগদগ ক্ষতের সৃষ্টি হয়েছে সেটা কি কখনো দূর হবে, সেটাই এখন এখানকার মানুষ ভাবছে। মামুন আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রামুর সীমাবিহার, কক্সবাজার। রামুর ঘটনার সাথে জড়িতরা যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। এছাড়া আগামী 10 তারিখের মধ্যে সাগররুনি হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জত ট্রেনিং সেন্টারে বিজিবির রিক্রুট সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রামু এবং উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উস্কানের বিষয়টি অপব্যাখ্যা করা হচ্ছে। এরপরে তদন্তে নিজ দলের কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। আমি বলেছি আমার বিবৃতিতে যে আগামী 10 তারিখের ভিতর আমরা আশা করছি এই দুঃখজনক ঘটনা, এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা অবলম্বন করতে সক্ষম হব। এদিকে রামুর ঘটনা শুধু বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আঘাত নয়, এটি পুরো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। জাতীয় মানবাধিকার কমিশন এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফামের মধ্যে একটি সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি বলেন, আগে থেকেই তৈরি করা নীল নকশা অনুযায়ী বিভৎস এই ঘটনা ঘটানো হয়েছে। প্রশাসন ঘটনা নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কমিশনের একটি দল রামুতে প্রাথমিক তদন্ত করে যে তথ্য পেয়েছে তাতে স্থানীয়দের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানান কমিশনের চেয়ারম্যান। এবং সেটি হচ্ছে প্রেক্ষাপট, যে কারণে আমরা অক্সফামের সাহায্যে রাইট টু ফুড এটিকে কেন্দ্র করে এটি পূর্ব পরিকল্পিত, আগে থেকেই প্রস্তুতকৃত একটি নীল নকশা অনুযায়ী জঘন্যতম একটি অপরাধ শুধুমাত্র বৌদ্ধ জনগোষ্ঠী নয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে করা হয়েছে। এদিকে চট্টগ্রাম এবং কক্সবাজারে বৌদ্ধপল্লীতে হামলার ঘটনা পরিকল্পিত বলে মন্তব্য করেছেন বিএনপির তদন্ত কমিটির প্রধান ব্যারিস্টার মওদুদ আহমেদ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপির 9 সদস্যের এই তদন্ত দল এরই মধ্যে রামু, টেকনাফ এবং উখিয়া পরিদর্শন করেছে। মওদুদ আহমেদ বলেন, রামুতে 18টি পরিবারের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, উখিয়ায় 5টি সহ টেকনাফে 3টি মন্দির ভেঙে দেওয়ায় আক্রান্ত এলাকাকে যুদ্ধ বিধ্বস্ত বলে মনে হয়েছে তাদের। আগামী 1 সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এবার জানাবো ওয়ার্ল্ড টি20-র খবর। চলছে টুর্নামেন্টের ফাইনালের মহারণ। শিরোপা জিততে স্বাগত শ্রীলঙ্কার প্রয়োজন 138 রান। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে 2 ওপেনার চার্লস ও গেইলের উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। চার্লস 0 রানে ও গেইল 3 করে সাজঘরে ফেরেন। এরপর একাই দলের হাল ধরেন স্যামুয়েলস। ইনিংস সর্বোচ্চ 56 বলে 78 রান করেন তিনি। এরপর স্যামির অপরাজিত 26 রানে শেষ পর্যন্ত 6 উইকেটে 137 রান করে তোলে ক্যারিবীয়। এই মুহূর্তে টি20 নিয়ে আলোচনায় আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজকে তো খেলা চলছে, এর মধ্যেই 138 রান দরকার তাদের। তো কি মনে হচ্ছে যে ব্যাট করার যে সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের, সেটা কি ঠিক? আমার মনে হয় ঠিক, কারণ উইকেট কিন্তু খুব বেশি কিছু করেনি। এমন আজকে শ্রীলঙ্কান বোলার টু গুড, খুব ভালো বল করেছেন, ভালো জায়গায় বল করেছেন। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের কোনো সুযোগ দেননি বড় স্কোর করার। আমি শুরুতে যেটা প্রাইজ উইকেট ক্রিস গেলের উইকেটটা তারা নিয়ে নিয়েছেন, যার জন্য ওয়েস্ট ইন্ডিজ সবসময় শুরুতেই চাপে ছিল, বড় রান করতে পারেনি। বাট আমি একটু আশা করি মনে করেছিলাম এই উইকেটে হয়তো বেশি রান হবে না, শ্রীলঙ্কা যেহেতু একটু স্লো এবং টার্ন উইকেট থাকে। এর আগে একটা ম্যাচে দেখেছিলাম শ্রীলঙ্কার সাথে ওয়েস্ট ইন্ডিজ সেম হয়েছিল। আজকে আমি একটু বেটার পারফরমেন্স আশা করেছিলাম। আজকে কিন্তু দেখা গেছে যে গেইলের উপর ওয়েস্ট ইন্ডিজ নির্ভরশীল ছিল, কিন্তু তাকে অনেক নিষ্প্রভ দেখা গেছে। বিষয়টি আসলে প্রবাবলি একটু বেশি প্রেসার নিয়ে নিয়েছে গেইল। বাট স্যামুয়েলস একটা খুব ভালো ইনিংস খেলেছে, বাট গেইল অবশ্য থাকলে ডেফিনেটলি স্কোরটা একটু বড় দেখতে পারতাম। বাট
হ্যাঁ, ফাইনালের উপযোগী স্কোর হয়। অধিনায়ক বলছিলেন যে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক বলছিলেন যে গেইল যদি ফেল করে তাহলে তাদের ভিন্ন পরিকল্পনা আছে। যে পরিকল্পনা আছে আপনি কি মনে করেন যে স্কোরটা করেছে সেটা কি খুব সেফ কোন স্কোর টি-20 জন্য? নট রিয়েলি। 138 করে আপনি জিততে হলে খুব বেশি ভালো করতে হবে, কোনো অ্যাক্সিডেন্ট হতে হবে। যদি এর আগে টিম কিন্তু 120 135 রান করে টিম জেতেনি এমন কিছু নেই, জিতেছে রেকর্ডে বলে জিতেছে, বাট 138 করে ফাইনালে যেতে খুব আনলাইকলি। হাবিবুল বাশার, আজকে আপনি আমাদের সাথে পুরো সংবাদ জুড়েই থাকবেন এবং খেলা চলছে, আমরা কিছুক্ষণ পর হয়তো আপনার কাছে ফিরবো। আমরা পরে ফিরছি আপনার কাছে, এবারে চলে যাচ্ছি অন্যান্য খবরগুলো একটু জানিয়ে দিচ্ছি। রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনাকে নিজের বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন সাবেক রেলপথ মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। শনিবার নিজ নির্বাচনী এলাকা দিরাই উপজেলার হোসেনপুর বাজারে তিনি এক জনসভায় এই মন্তব্য করেন। 9 এপ্রিল সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী উমর ফারুকের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার খবর প্রকাশের পর আলোচনার ঝড় উঠে দেশ জুড়ে। 16 এপ্রিল এ ঘটনার দায় কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। আমি রেলের মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিতে চাই। সে ঘটনায় প্রায় 6 মাস নিখোঁজ থাকার পর সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন ফারুকের গাড়ি চালক আজম খান। বলেন, আটক অর্থের উৎস ছিল রেলের নিয়োগ বাণিজ্য, আর ওই টাকা যাচ্ছিল সাবেক মন্ত্রীর বাড়িতে। ওই ঘটনার সঙ্গে সুরঞ্জিতের ছেলে সৌমেনের জড়িত থাকার কথাও বলেন তিনি। এরই প্রতিক্রিয়ায় নিজ নির্বাচন এলাকার এক জনসভায় একই নিছক ষড়যন্ত্র বলে দাবি করলেন সুরঞ্জিত। আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন এটি গভীর জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করে তারা জাতির সামনে হাজির করেছিলেন। আজমের এই অভিযোগকে মিডিয়ার বিরূপ আচরণ বলেও আখ্যায়িত করেছেন সাবেক রেলমন্ত্রী। পত্র পত্রিকার হেডলাইন রুচি অরুচি কুরুচি যা পারা যায় নির্মম এবং নিষ্ঠুর ভাবে যেভাবে পারেছেন তাই তোলার চেষ্টা করেছেন। এ সময় জীবনভর বৈরী পরিবেশে রাজনীতি করেছেন বলেও মন্তব্য করেন তিনি। আমাদের গন্ডারের চামড়ি রাজনীতি করতে হয়, আমাদের আলোচনা সমালোচনা এবং সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হয়। 10 অক্টোবর সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলেও জানান সরকারের দপ্তরবিহীন এই মন্ত্রী। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক রেলপথ মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুকের গাড়ির চালক আলী আজম খানকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন। আজমকে শিগগিরই তলব করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান গোলাম রহমান। দরকার হলে সুরঞ্জিত সেনগুপ্তকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে দুদক চেয়ারম্যান বলেন, টেলিভিশনে আজমের সাক্ষাৎকারের কোনো আইনগত ভিত্তি নেই। আপনারা জানেন যে রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির আগুন কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা 7:30টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনীর 6টি ইউনিট। সেখানে আছেন আমাদের প্রতিবেদক শাকিল আব্দুল্লাহ, কথা বলছি তার সাথে। শাকিল, এই পর্যন্ত কোনো হতাহতের খবর পেয়েছেন কি আপনি? এখন পর্যন্ত সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন আপনি? ফায়ার সার্ভিসের বরাদ দিয়ে বলা যায় যে সোয়া 7টার একটু পর এই সাততলা যে বস্তি রয়েছে মহাখালী সেখানে আগুন লাগে এবং ঠিক 9টা বাজে 5 মিনিট আগে আগুন ফায়ার ব্রিগেডের 10টি ইউনিট পুরোপুরি নিয়ন্ত্রণে আনে বলে আমাকে জানিয়েছেন ফায়ার ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আবু নাহিম মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি জানিয়েছেন যে এখানে সাততলা বস্তিতে প্রায় 1,500-এর মতো পরিবার বসবাস করে এবং সেই পরিবারের এই মাঝখানে একটি দোতলা কাঠের ঘর ছিল, সেখানে গ্যাসের চুলো অথবা গ্যাসের সিলিন্ডার থেকে এই আগুন এবং সেই পরিবারের এই মাঝখানে একটি দোতলা কাঠের ঘর ছিল, সেখানে গ্যাসের চুলো অথবা গ্যাসের সিলিন্ডার থেকে এই আগুন লেগে থাকতে বলে তারা প্রাথমিকভাবে বলছেন, ধারণা করছেন। এবং এই ঘটনার পর 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর হতাহতের যে ঘটনাটি এখন পর্যন্ত আমরা কোন রকম বড় কোনো ইনজিউর্ড কাউকে দেখিনি এবং হতাহতের কথা যে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত কোনো মৃতদেহ উদ্ধার করা হয়নি বা হতাহতের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে যারা এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলছে তারা এখনো অনেককে খুঁজে পাচ্ছেন না, কেউ সন্তানকে খুঁজে পাচ্ছেন না, কেউ স্বামীকে খুঁজে পাচ্ছেন না, কেউ স্ত্রীকে খুঁজে পাচ্ছে না। ক্ষতিগ্রস্ত মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মহাখালী সাততলা বস্তি। শাকিল, আমরা প্রয়োজনে আবারও আপনার সাথে পরে যোগাযোগ করব।
আমাদের সাথে যোগ দিয়েছিলেন শাকিল আব্দুল এবং মহাখালী থেকে আগুনের সবশেষ অবস্থা তিনি আমাদেরকে জানালেন। চলে যাচ্ছি পরের খবরে। সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় করা 11টি মামলার আসামি হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে গ্রেফতারের জন্য সাভারের কারখানায় অভিযান চালিয়েছিল র্যাব। তবে এই সময় তাকে সেখানে পাওয়া যায়নি। র্যাব জানিয়েছে তানভীরকে ধরতে অভিযান চলবে। সাভারের হেমায়েতপুরে হলমার্কের কারখানায় তানভীর মাহমুদ আছেন এমন খবর পেয়ে শনিবার গভীর রাতে সেখানে যায় র্যাবের একটি দল। ভোর ৩টা থেকে পুরো এলাকা ঘিরে তল্লাশি চালায় তারা। তবে সেখানে ছিলেন না হলমার্ক এমডি। মূল কমপ্লেক্স সহ সব জায়গায় খোঁজা হয়েছে, তো গতকালকে আমরা তাকে ধরার অভিযানে সফল হয়নি। তবে আমাদের অভিযান অব্যাহত আছে এবং আশা প্রকাশ করছি ইনশাআল্লাহ অচিরেই তাকে ধরতে আমরা সমর্থ হব। কারখানার শ্রমিক ও কর্মচারীরা জানায় রাতে র্যাব এসে তানভীর মাহমুদের বাংলোর দরজা ভেঙে ভেতরে ঢোকে। আসছিল তারা মূলত আমাদের এমডি স্যার নাকি গ্রেপ্তারি পরোয়ানা আছে ওনার নামে, তাকে গ্রেপ্তার করতে আসছিল। দেখি আসি দেখি পাশে প্রচুর র্যাব আসছে, আমরা তখন ওই দাঁড়িয়েছিলাম। শ্রমিকরা জানান তানভীর মাহমুদ প্রায়ই কারখানায় যান। সোনালী ব্যাংক থেকে জালিয়াতি করে ১,৫০০ কোটি টাকারও বেশি ঋণ নেওয়ার অভিযোগে হলমার্ক এমডির বিরুদ্ধে মামলা করেছে দুদক। আরও ১,১০০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাড়ির নিবন্ধন এবং মালিকানা বদলির ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যক্তি মালিকানাধীন গাড়ির ক্ষেত্রে 40 এবং বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে 15% ফি বাড়ানো হচ্ছে। এছাড়া পরীক্ষা ও সেবা ফি বাড়ানো হবে 50%। যানজট নিরসনে সরকার নানা পদক্ষেপ নিলেও তা খুব একটা কাজে আসছে না। অসহনীয় যানজটের কবল থেকে মুক্তি মিলছে না কিছুতেই। যোগাযোগ মন্ত্রী নিজেও স্বীকার করছেন রাজধানীর যানজট কমাতে উল্লেখযোগ্য সাফল্য নেই। এদিকে যোগাযোগ মন্ত্রণালয়ের এক সভায় গাড়ির রেজিস্ট্রেশন ও মালিকানা বদলি ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যোগাযোগ মন্ত্রী বলছেন ঈদের আগে যানজট কমাতে হলে হাইওয়ে থেকে কাঁচা বাজার ও গরুর হাট সরাতে হবে নসিমন করিমনও। ঢাকা সিটিতে যানজট আমরা নিরসন করতে পারিনি। সময় প্রশাসন, পুলিশ প্রশাসন দ্বিধাগ্রস্ত হয়, কারণ স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাবের উপর থাকে। সরকারের প্রথম রাতে বিড়াল মারতে হয়, একেবারে শেষ দিকে এসব কাজ করতে গেলে কিছু ঝুঁকি থাকে। রেজিস্ট্রেশন ফি, মালিকানা বদলি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর চেয়ারম্যান জানালেন, বিভিন্ন ক্ষেত্রে ফি বাড়ানোর সিদ্ধান্তটি যাচাই বাছাই করতে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। তাদের চূড়ান্ত অনুমোদনের পরেই ফি বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হবে। প্রাইভেট গাড়ির ক্ষেত্রে বাড়বে 40% এবং বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে 15%। তো এইটা আমরা আজকে সবাই সিদ্ধান্ত হয়েছে, আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবো। অর্থ মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পরে এটা প্রজ্ঞাপনের জারি হবে। ঈদে বাসের অগ্রিম টিকিট দেয়া এবং কালোবাজারি বন্ধে র্যাব, পুলিশ ও ভিজিলেন্স টিম কঠোর তদারকি করবে বলেও বৈঠকে জানানো হয়। আহমেদ রিয়াদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকে আমাদের দর্শক মতামতের বিষয় আগেই জানিয়েছে এবং আমাদের কাছে বেশ কিছু মতামত এসেছে। মীর হাসান, প্রথমে যাচ্ছে মীর হাসানের কাছে। মীর হাসান, আপনার কাছে আজকে কি মতামত? ছোট্ট করে জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আমির আব্দুল্লাহ তিনি টুইটারে যে টুইট করেছেন সেটা বলেছেন এটা ভালো সিদ্ধান্ত। একজন খুদে বার্তা পাঠিয়েছেন, তিনি তার নাম উল্লেখ করেননি। তিনি বলছেন ধনীদের আরো বেশি করে এটা দেয়া উচিত। আর এটার কারণ হিসেবে মুয়াজ্জেবিন তিনি বলছেন যে গাড়ি যে হারে বেড়েছে তাতে এটা করাই, রাস্তায় যানজটও বেড়েছে সেজন্য অনেক। যাই হোক, নাহিদ বলছেন যে কর্তৃপক্ষকে আগেই সঠিক নিবন্ধন নিশ্চিত করতে হবে। এছাড়া আমাদের কাছে আরো অনেক মতামত এসছে এবং পরবর্তীতে আমরা জানাবো। তবে জানিয়ে দিচ্ছি পরের খবরগুলো। সাভারের বংশী নদীর দুপার দখল করে চলছে বালুর রমরমা ব্যবসা। অন্যদিকে নদীর পাড়েই ফেলা হচ্ছে সাভার পৌরসভার ময়লা আবর্জনা। এতে দিন দিন সংকীর্ণ হচ্ছে নদী, দূষিত হচ্ছে এর পানি। একদিকে নদী ভরাট করে চলছে বালু ব্যবসা, অন্যদিকে দেদারসে ফেলা হচ্ছে বর্জ্য। দুয়ে মিলে প্রায় নাভিশ্বাস সাভারের বংশী নদী। দিন দিন সংকীর্ণ হচ্ছে নদী, ভরাট হয়ে যাচ্ছে তলদেশ। ফলে বর্ষা মৌসুমে নদীর পানি ধারণ ক্ষমতা গেছে কমে, আর সাভার পৌরসভার বর্জ্য মিলে দূষিত হচ্ছে পানি। পৌরসভার ময়লা ফেলে রাখে, পরিবেশ দূষণ হয়, গন্ধ ছড়ায়। বালুঘাট উপকার আছে, তো উপকারের থেকে এই এলাকার লোকজনদের অসুবিধাটাই বেশি হয়। অবশ্য নদীর পাড় দখলের কথা মানতে নারাজ বালু ব্যবসায়ীরা। আমাদের বাপ দাদা তাদের আমল থেকে শুরু হয়েছে, সেখান থেকে আমরা এখন তাদের উত্তরাধিকারী হিসাবে আমরাও শুরু করছি, আমরাও করতেছি। এ নিয়ে আন্দোলন করেও কোনো ফল পাচ্ছে না পরিবেশবাদী সংগঠনগুলো। সেখানে ময়লা আবর্জনা ফেলছে,
আপনি আরো যদি বলি সাভার হাইওয়ের দুই পাশে হচ্ছে, এইগুলি বন্ধ হচ্ছে না। এখানে কোনো ডাম্পিং স্টেশন নাই ময়লা আবর্জনা, এইটার ব্যাপারে আমরা দীর্ঘদিন বলতেছি। তবে এবার কঠোর হওয়ার সময় এসেছে বলে জানালেন প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা। যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে এবং বালুটা যদি এখানে এনে রাখে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে যেটা অবৈধভাবে, সেটার বিষয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আমরা ব্যবস্থা নেব। অচিরেই বংশী নদী দখলমুক্ত হয়ে ফিরে পাবে তার আপন গতিপথ, আর দূষণমুক্ত হয়ে নদীতে বইবে স্বচ্ছ পানির ধারা, এমনটাই প্রত্যাশা এলাকার মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শক, আবারও জানাবো ওয়ার্ল্ড টি20-র খবর। আপনারা জানেন যে চলছে টুর্নামেন্টের ফাইনালের মহারণ। শিরোপা জিততে স্বাগতিক শ্রীলঙ্কার প্রয়োজন 138 রান। এ পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ 1 উইকেটে 11 রান। স্যামুয়েলসের অর্ধশত রানের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে 137 রান। শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে আঘাত হানেন রবি রামপাল। কোনো রান না করেই ফিরে যান দিলশাদ। আপনারা আগেই জেনেছেন যে আমাদের সাথে যোগ দিয়েছেন দলের নির্বাচক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আবারও ফিরছি তার কাছে। আপনার কাছে যেটি জানতে চাইবো যে কিছুক্ষণ আগেই তো হার্ড হিটার দিলশাদ আউট হয়েছেন, তো এখন আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট কি হবে বলে মনে করছেন আপনি? ওয়েস্ট ইন্ডিজের টার্নিং পয়েন্ট হবে যত দ্রুত উইকেট নিতে পারে, মানে যত বেশি উইকেট নিতে পারে, কারণ 138 রান ওরা ওভার দিয়ে আটকাতে পারবে না। অনলি ওয়ে শুধু নিয়মিত বিরতিতে উইকেট নিতে পারে তাহলে রানটা আটকাতে পারবে। আর শ্রীলঙ্কার অবভিয়াসলি উইকেট লুজ না করা, আই মিন ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল, ওয়েস্ট সেটা করেছে, প্রথম উইকেটটা নিয়ে নিয়েছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কা যেটা চাচ্ছিল না উইকেট না হারানো, সেটা হারিয়ে ফেলেছে। বাট সুমন, আসলে একটা জিনিস জানতে চাইছিলাম, সেটা হচ্ছে যে অজন্তা মেন্ডিস তিনি ওয়েস্ট ইন্ডিজের এই রানটাকে আটকে রাখার একটা বড় ভূমিকা পালন করেছেন। সুনীল নায়ার কথা বলা হচ্ছে, আপনি কি মনে করেন যে ওয়েস্ট ইন্ডিজকে এখন কি করতে হবে, কে ভাগ্য গড়ে দিতে পারে এখন মনে হচ্ছে আপনার কাছে? সুনীল নারায়ণ ডেফিনেটলি করতে পারে, বিকজ এই লাস্ট টুর্নামেন্ট সেই দিয়ে খুব ভালো বল করছে। বাট শ্রীলঙ্কানে কিন্তু স্পিন বলটা খুব ভালো খেলে। বাট 138 রানে আটকাতে হলে মনে হয় সবাইকে ভালো বল করতে হবে ওয়েস্ট ইন্ডিজ। শুধু রানটা তো কম হওয়ার কারণটা কি আপনার কি মনে হচ্ছে? পিচের কোনো সমস্যা নাকি স্পিনাররাই যা ভেলকি দেখালেন? না, আজকে মনে হয় না উইকেট অত খারাপ ছিল। আমি যত দেখেছি উইকেটটা কিন্তু খুব বেশি টার্ন করেনি, কিন্তু খুব বেশি স্লো ছিল না। আমার মনে হয় আজকে শ্রীলঙ্কান বোলার ওয়াজ ভেরি গুড, তারা খুব ভালো বল করেছে বলেই হয়তো রানটা বেশি হয়নি। শোন, আমরা আবার আপনার কাছে ফিরবো। আপনার সাথে রয়েছেন সংবাদ জুড়েই দর্শক, আপনারা জানেন উনি আমাদের সাথে থাকবেন, আমরা ফিরবো। তবে তার আগে আমার সহকর্মী হাসিব মাহমুদের কাছ থেকে জেনে নিচ্ছি আরো কিছু খবর। 18 নভেম্বর টাঙ্গাইল 3 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ। 14 সেপ্টেম্বর এ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মতিউর রহমান মারা গেলে আসনটি শূন্য হয়ে যায়। বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে দুদেশের সরকার এবং ব্যবসায়ী ও বাণিজ্য প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো শ্যাডো সীমা। সকালে তেজগাঁয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এ প্রস্তাব দেন জাপানের রাষ্ট্রদূত। এবার ব্যবসা বাণিজ্যের খবরের পালা। অন্যান্য দিনের মতো আজকেও যাচ্ছে মিরা হাসানের কাছে। মিরা হাসান, কি খবর রয়েছে আপনার কাছে? মৌমিতার যেসব খবর আছে সেগুলো জানাবো তো পরের অংশেই, তবে তার আগে নেবে ছোট্ট একটা বিরতি নিতে। ফিরে এলাম রাত 9টায়। বাংলাদেশে চলে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের আয়োজনে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসছে বিশ্ব ব্যাংকের একটি দল। এই তদন্ত দলকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে সরকার। তবে অর্থমন্ত্রী চান দুর্নীতির অভিযোগ তদন্ত শেষ হবার আগেই এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিশ্চিত হোক। সেতু তৈরির কাজও দ্রুত শুরু করতে চান তিনি। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্ত পর্যবেক্ষণ করতে 3 সদস্যের প্যানেল গঠন করেছে বিশ্বব্যাংক। সেই দলটি আসছে চলতি মাসের মাঝামাঝি সময়ে। বিশ্বব্যাংকের বিবৃতি অনুযায়ী এই দলের প্রতিবেদনের ওপরই অর্থায়নের বিষয়টি নির্ভর করছে। তবে অর্থমন্ত্রী বলছেন, তদন্ত এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণের আগেই তিনি অর্থায়নের বিষয়টি নিশ্চিত করতে চান। আমাদের কথাটা হচ্ছে ইনভেস্টিগেশন implementation should be delayed. That's our demand. World Bank has said okay. তবে ডিলিং করার আগে আমরা এদের ওপিনিয়ন should be delayed. That's our demand. World Bank has said okay. তবে ডিলিং করার আগে আমরা এদের ওপিনিয়নতে চাই। That's it. আরেকটা পয়েন্ট আছে যে start from where it was stopped in September. বিশ্বব্যাংকের প্রতিনিধি দলকে সহযোগিতা করার মতো সক্ষমতা দুদকের আছে বলেও জানান
অর্থমন্ত্রী। আই এম ভেরি স্যাটিসফাইড উইথ যা কিছু হচ্ছে এসিসিতে। তো আমার ধারণা ওরা আসলে পরে ইট উইল নট টেক টাইম। পর্যবেক্ষণ দলটি সফরের সময় অর্থমন্ত্রী বিশ্বব্যাংক ও IMF এর বার্ষিক সাধারণ সভায় যোগ দেবেন। তবে তিনি বলছেন, বিশ্বব্যাংকের সাথে আলোচনার অগ্রগতি অনেক দূর এগিয়ে আছে। বাকি আলোচনা শেষ করতে খুব একটা বেগ পেতে হবে না। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে এয়ারলাইন্স বিমান সংস্থাগুলো। বাংলাদেশ বিমান সহ প্রায় 12টি দেশি বিদেশি বিমান সংস্থা যাত্রী সংকটে পড়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে হুমকির মুখে পড়বে বেসামরিক বিমান পরিবহন খাত। চলতি বছরের জানুয়ারিতে যেখানে সংযুক্ত আরব আমিরাতে 33,000-এরও বেশি বাংলাদেশি কর্মী চাকরি পেয়েছিলেন, সেপ্টেম্বরে এসে এই সংখ্যা নেমে এসেছে প্রায় 3,000-এর নিচে। আর আমিরাত সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে এখন থেকে দেশটিতে ঘুরতেও যেতে পারবে না বাংলাদেশিরা। বৃহস্পতিবার গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর বন্ধ রয়েছে আমিরাতের বেশিরভাগ ভিসা এজেন্টের কাজ। আমাদের ওরকম কোনো এখনো এফেক্ট হয়নি বা ওরকম কোনো আমরা ইনফরমেশনও পাইনি দুবাই থেকে যে বা এমিরেটস থেকে। গত বছর পর্যন্ত বাংলাদেশ থেকে বছরে গড়ে প্রায় 3 লাখ শ্রমিক আমিরাতে গেছে। এদের বহন করতে বাংলাদেশ বিমান, এমিরেটস সহ প্রায় 1 ডজন দেশি বিদেশি এয়ারলাইন্স ঢাকা থেকে আমিরাতের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু আমিরাতের কঠোর এই ভিসা নীতির প্রভাব এরই মধ্যে টের পেতে শুরু করেছে তারা। আর বিমান মধ্যপ্রাচ্যে তার সবচেয়ে লাভজনক গন্তব্য হারানোর আশঙ্কা করছে। যদি ইউএইতে সম্পূর্ণ বন্ধ করে দেয় ভিসা, সব ধরনের ভিজিট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, এটা মারাত্মকভাবে ক্ষতি করবে। বিমানের এয়ারলাইন্সের ব্যবসার জন্য বড় ক্ষতি হবে, দেশের তো আছে। সুবিধাজনক ভৌগোলিক অবস্থানের কারণে সংযুক্ত আরব আমিরাত দেশি বিদেশি এয়ারলাইন্সগুলোর কাছে একটি লাভজনক গন্তব্য। কঠোর ভিসা নীতির প্রভাবে এয়ারলাইন্সগুলো এই সুযোগ হারাবে বলে মনে করেন ট্যুর অপারেটরদের সংগঠন আটাব সভাপতি। সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফ্লাইট ফ্রিকোয়েন্সি যেটা, এটা তাদের কমাতে বাধ্য হবে, হয়তো অর্ধেকে নেমে আসতে পারে। তাতে গিয়ে এই এভিয়েশন সেক্টরটাতেও বিশাল একটা ক্ষতির সম্ভাবনা হবে যদি এটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেশের জনশক্তি রপ্তানি এবং বেসামরিক বিমান খাত রক্ষায় আমিরাতের ভিসা জটিলতা সমাধানে সরকারের দ্রুত হস্তক্ষেপ আশা করছে সংশ্লিষ্টরা। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আবারও জানাবো ওয়ার্ল্ড টি-20-র খবর। চলছে টুর্নামেন্টের ফাইনালের মহারণ। শিরোপা জিততে স্বাগতিক শ্রীলঙ্কার প্রয়োজন 138 রান। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে 2 ওপেনার চার্লস ও গেইল উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। চার্লস 0 রানে ও গেইল 3 রান করে সাজঘরে ফেরেন। এরপর একাই দলের হাল ধরেন স্যামুয়েলস। ইনিংসের সর্বোচ্চ 56 বলে 78 রান করেন তিনি। এরপর স্যামি অপরাজিত 26 রানে শেষ পর্যন্ত 6 উইকেটে 137 রান তোলে ক্যারিবীয়রা। এই মুহূর্তে ব্যাট করছেন জয়বর্ধনে। তিনি 18 বলে 17 রান করেছেন, এর মধ্যে 2টি 4-এর মার রয়েছে। সাঙ্গাকারা তিনি 9 বল খেলে 8 রান করেছেন, এখানে 1টি 4-এর মার রয়েছে, অর্থাৎ 17 রান ইতিমধ্যেই তারা তাদের সংগ্রহে তুলে ফেলেছে। এই মুহূর্তে টি-20 নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন, অর্থাৎ আমাদের সাথে প্রথম থেকেই রয়েছেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তাকে নিয়ে আবারও আলোচনায় ফিরবো। সুমন, যে বিষয়টা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজকে তো একটু কম স্কোরে ফেলে দিয়েছে শ্রীলঙ্কা। এখন আপনি কি মনে হচ্ছে যে নিজ মাঠে খেলার কি সুবিধাটা কি শ্রীলঙ্কা পাবে বা পাচ্ছে, নাকি আরো বেশি করে পাওয়া উচিত? না, ডেফিনেটলি পাচ্ছে। শ্রীলঙ্কা সবসময় খুব ভালো দল, হোম কন্ডিশনে তো সবাই সুবিধাটা পেয়ে থাকে, বাট শ্রীলঙ্কা একটু বেশি ভালো ইউজ করে থাকে সবসময়। তো এই ম্যাচে আমরা সেটাই দেখতে পাচ্ছি। যদিও এখন পর্যন্ত ম্যাচটা ইজ ইভেন, খুব বেশি রান করতে পারে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ বেশি রান করতে দেয়নি। বাট এই ম্যাচের ইম্পর্টেন্ট থিং হবে যেটা ওয়েস্ট ইন্ডিজের জন্য যে উইকেট নেওয়া, শ্রীলঙ্কার জন্য উইকেট ধরে রাখা। এই ক্ষেত্রে শ্রীলঙ্কা কিন্তু একটু এগিয়ে আছে, ওরা খুব বেশি উইকেট সুমন, আরেকটা বিষয় যেটা আছে, ফিফথ বোলার হিসেবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ স্যামি নিজে সহ পোলার্ড, ব্রাভো এবং অ্যান্ড্রু রাসেলকে ব্যবহার করে থাকে। তো এদের তিনজনের মধ্যে আসলে কে বেশি কার্যকরী বলে আপনার মনে হয়? আই থিঙ্ক স্যামি, পোলার্ড এই দুজন ভালোই কার্যকর হতে পারে, বাট ইট অল ডিপেন্ডস ম্যাচটা আসলে কোন দিকে যায়। আমি যদি রান রেট খুব বেশি বেড়ে না যায়, উইকেট যদি বেশি লুজ না করে, হয়তো খুব বেশি কাজে লাগবে না। বাট যদি ম্যাচটা আসলে খুব ইভেনলি পয়েজড এট দিস মোমেন্ট, যে কারো পক্ষে যেতে পারে। শ্রীলঙ্কা যে আগে যে ভুলগুলো করেছিল সেগুলো শুধু কি এবার কি উঠে যাবে বলে মনে হয়? আমার তাই মনে হচ্ছে, বিকজ শ্রীলঙ্কা এর আগের ফাইনালগুলির ভুল থেকে মানে শিক্ষা নিয়েছে। এই ম্যাচটা মনে না ওরা হারতে চাইবে, মানে ওরা মনে সঠিক পথে আছে।
টি-20-র 3টা বিশ্বকাপের মধ্যে দুটোই ছিল আমাদের এশিয়াতে, এবারও তো নিশ্চয়ই আশা করছেন। যাই হোক, এই বিষয় নিয়ে তো আপনার সাথে আমরা আলোচনা করবই, পাশাপাশি আমার কাছে আরও কিছু ব্যবসা বাণিজ্যের খবর আছে, সেগুলোতে এখন চলে যাচ্ছি। রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনাকে নিজের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন সাবেক রেলমন্ত্রী সঞ্জীব সেনগুপ্ত। এটা আমরা আগেই জানিয়েছি, তবে আমার কাছে যে ব্যবসা বাণিজ্যের খবরটি আছে সেটি আবারও স্মরণ করে দিচ্ছি। অতিরিক্ত লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করতে ব্যাংক নির্বাহীদের প্রতি নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার একটি প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান এই নির্দেশ দেন। হলমার্কের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য তফসিলি ব্যাংকগুলোকে ঝুঁকিতে বিনিয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় ব্যাংকগুলোকে দ্রুত সিস্টেম অডিটের আওতায় আসার আহ্বান জানান গভর্নর। এই ছিল এখনকার ব্যবসা বাণিজ্যের আয়োজনে। এবার খেলাধুলার খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রুজমিলা হক। রুজমিলা, আপনার কাছ থেকে খেলার খবর জানবো। স্বভাবতই সব আলোচনা আজকে চলছে হচ্ছে টি-20-কে ঘিরে, আমাদের সাথে সুমন ভাইও আছেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ফাইনাল ম্যাচ চলছে এবং ওয়েস্ট ইন্ডিজকে 138 রানে শ্রীলঙ্কাকে ব্যাট করেছে এবং সেই হিসাবে কিন্তু আজকে বেশ একটা উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে, যে আশাও করেনি অনেকে যে ওয়েস্ট ইন্ডিজ এতটা কম স্কোর করবে। তো এরকম কিছু খবর জানাবো মির, কিন্তু দর্শক এই ধরনের সব খবর, খেলার খবর জানাবো, কিন্তু তার আগে নিয়ে নিব বিরতির পর আবারও স্বাগত রাত 9টার বাংলাদেশের খেলাধুলার খবর নিয়ে আপনাদের সাথে আছেন রুজমিলা হক। দর্শক, এই মুহূর্তে পাওয়া খবরে জানা গেছে সোনালী ব্যাংকের রিং কেলেঙ্কারির ঘটনায় অন্যতম অভিযুক্ত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে গ্রেপ্তার করেছে র্যাব। রাত 9:30টার দিকে মিরপুর 10 নম্বর গোলচক্কর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার তানভীরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। সোনালী ব্যাংক থেকে জালিয়াতি করে 1.5 কোটি টাকারও বেশি ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে হলমার্ক গ্রুপের বিরুদ্ধে। আবারও জানাবো ওয়ার্ল্ড টি-20 খবর। শিরোপা জিততে স্বাগতিক শ্রীলঙ্কার প্রয়োজন 138 রান। এই পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ 1 উইকেটে 36 রান। স্যামুয়েলসের অর্ধশত রানের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ করে 137 রান। শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে আঘাত হানেন রবি রামপাল, ফিরিয়ে দেন দিলশানকে। এখন ব্যাট করছেন জয়াবর্ধনে ও সাঙ্গাকারা। দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনায় আমাদের সাথে আছেন জাতীয় দলের নির্বাচক এবং সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার। আমরা চলে যাচ্ছি তার কাছে। বাশার, আজকে তো আপনি খেলা দেখছেন, তো এখন পর্যন্ত কি মনে হচ্ছে কোন দল জিতবে? মুশকিল টি-20, তার মানে শ্রীলঙ্কা মানে এগিয়ে আছে। ডেফিনেটলি শ্রীলঙ্কার উইকেট হারেনি, উইচ ইজ এ প্লাস পয়েন্ট ফর শ্রীলঙ্কা। যদিও রান খুব একটা বেশি করেননি, এখনো রান রেটটা খুব মানে 6-এর নিচে আছে, বাট ওঠানামা করছে। বাট গুড, শ্রীলঙ্কার সবচেয়ে পজিটিভ যেটা শ্রীলঙ্কা উইকেট হারাননি। বাট টি-20 ম্যাচে আপনি জানেন যে ইট ক্যান চেঞ্জ এনি টাইম। দুটি ভালো ওভার, দুইটা কুইক উইকেট খেলাটা চেঞ্জ করে দিতে পারে। বাট অ্যাট দিস মোমেন্ট আমরা শ্রীলঙ্কা এগিয়েছে, বিকজ শ্রীলঙ্কা খুব বেশি উইকেট হারায়নি। আচ্ছা বাশার, আমরা দেখছি সুনীল নারায়ণ বল করা শুরু করেছে এবং তার বল খুব টার্ন করছে, তো এই বিষয়ে কতটুকু কাজে দেবে? সুনীল নারায়ণকে নিয়ে ডেফিনেটলি শ্রীলঙ্কাটা হোমওয়ার্ক করে নেমেছে, বিকজ ওয়েস্ট ইন্ডিজ টিমে সুনীল নারায়ণের মতো বোলার কিন্তু খুব বেশি নেই, একজনই আছে। তো ওকে যদি, আমার মনে হয় ওদের স্ট্র্যাটেজি হবে ওকে উইকেট না দেওয়া, যদি বেশি রান না করে। বাট ইম্পর্টেন্ট সুনীল নারায়ণকে এখন কত ওভার করাবে এটা মনে হয় ওয়েস্ট ইন্ডিজের খুব ইম্পর্টেন্ট, বিকজ ওকে যদি 4 ওভার করিয়ে ফেলে পরের দিকে বল করার মধ্যে কিছু থাকবে না। আর যদি 2 ওভার করে যদি উইকেট না নেয় তখন আবার শ্রীলঙ্কার অ্যাডভান্টেজটাও হয়ে যাবে। তো ইটস ইম্পর্টেন্ট যে আসলে এখনও ক ওভার করলো, কত উইকেট নিল না বা রান দিল, এটা মনে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে যেতে পারে এই আজকের ম্যাচ। আচ্ছা বাশার, এখন দেখছি আমরা যে 12 ওভারে 99 রান দরকার, তো শ্রীলঙ্কার পক্ষে কতটুকু আশাবাঞ্জক এই ম্যাচটি? 12 ওভারে 99 রান প্লাস তার মানে 7 রান করে ওভারে 12 ওভার লাগছে। 12 ওভার লাগছে, খুব বেশি ওভার নেই। বাট রান রেটটা কিন্তু শ্রীলঙ্কার হাতের মুঠের মধ্যেই আছে, তার মানে 7 রান করে ওভারে 12 ওভার লাগছে। 12 ওভার লাগছে, খুব বেশি ওভার নেই। বাট রান রেটটা কিন্তু শ্রীলঙ্কার হাতের মুঠের মধ্যেই আছে। যেহেতু ওরা উইকেট হারায়নি, অবভিয়াসলি শ্রীলঙ্কা একটু এগিয়ে থাকবে ম্যাচ। বাশার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম হাবিবুল বাশার
বাশারের সাথে। এখন চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নারীদের আইসিসি ওয়ার্ল্ড টি20 ফাইনালে ইংল্যান্ডকে 4 রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। অজিতের দায় 143 রানের লক্ষ্যে 138 করে থামে ইংলিশরা। অস্ট্রেলিয়ার শুরুটা হলো বেশ চমৎকার। পাওয়ার প্লে 6 ওভারে স্কোরবোর্ডে 47 রান তুলেন দুই ওপেনার মেক লানিং ও এলিসা হিলি। শেষের ওভারগুলোতে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে 142-এ আটকে রাখলো ইংল্যান্ড। সারা টেইলরকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিল অস্ট্রেলিয়া। শেষ ওভারে দরকার ছিল 16 রান, 11 রানের বেশি তুলতে পারেনি হলি কলভিন ও ড্যানিয়েলা হ্যাজেল। 4 রানে জয় পেল অস্ট্রেলিয়া। এল ক্লাসিকো প্রসঙ্গ। ক্লাসিকোর জন্য প্রস্তুতি প্রায় শেষ। বার্সেলোনা লিগে প্রতিপক্ষের চেয়ে ভালো অবস্থানে থাকলেও লিগের সবথেকে বড় ম্যাচে তাদের কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না তারা। বার্সা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ জানালেন, এল ক্লাসিকোতে কখনোই থাকে না নির্দিষ্ট কোনো ফেভারিট। Independientemente de la diferencia de puntos puede pasar cualquier cosa. আমরা তাদের থেকে এগিয়ে থাকতে পারি, কিন্তু ম্যাচ ডেতে যে কোনো কিছুই ঘটতে পারে। আমরা এর আগেও ভালো কিংবা খারাপ ফর্ম নিয়ে ক্লাসিকো খেলেছি, যা ফলাফলের উপর তেমন একটা প্রভাব ফেলেনি। মনে রাখতে হবে প্রতিপক্ষ দলটা রিয়াল মাদ্রিদ। গত বছর আমরা তাদের বিপক্ষে ফেভারিট থেকেও নিজেদের মাঠেই হেরে গিয়েছিলাম। তবে আমরা অবশ্যই জিতে ওদের থেকে 11 পয়েন্ট এগিয়ে যাওয়ার চেষ্টা করব। Es un punto a favor nuestro. Tenemos রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিও অবশ্য লা লিগার প্রথম এল ক্লাসিকো নিয়ে কথা খরচ করলেন না খুব একটা। এক বাক্যে জানিয়ে দিলেন ম্যাচের গুরুত্ব। দ্য ওয়ার্ল্ড স্টপস ফর এল ক্লাসিকো, দ্য স্পেশাল ওয়ান। এই স্পেশাল ম্যাচকে নিয়ে বললেন এ কথাই। আমরা সাম্প্রতিক সময়ে বার্সেলোনার সাথে বেশ কবার খেলেছি। প্রতিবারই ম্যাচগুলো কঠিন ছিল। আমরা উন্নতি করছি ধীরে ধীরে। শুরু থেকে এখন আমরা অনেক ভালো খেলছি। আসলে পুরো বিশ্ব এই একটা ম্যাচের দিকে তাকিয়ে থাকে। এই প্রত্যাশা পূরণ করার দায়িত্ব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের উপর। আমার কাছে এই ছিল খেলাধুলা খবর। এখন সংস্কৃতি খবর জানতে চলে যাচ্ছি মমিতার কাছে। মমিতা, আপনার কাছে আপনাকে অনেক ধন্যবাদ এবং শুনুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। খেলার খবর আমরা জেনেছি, আমার কাছে সংস্কৃতির খবর রয়েছে, তবে তার আগে একটা বিরতি। আজকে আপনারা জানেন নির্ধারিত বিষয় ছিল আমাদের গাড়ির ফি, নিবন্ধন ফি বাড়ানো হয়েছে এবং সে বিষয়ে অনেক মতামত এসছে এবং আমি এই মুহূর্তে একটু সরাসরি চলে যাচ্ছি আজকের সেরা মতামতটি যিনি পাঠিয়েছেন। তিনি হচ্ছেন নাহিদ, বোরহান নাহিদ। তিনি বলছেন যে কর্তৃপক্ষকে আগে সঠিক নিবন্ধন নিশ্চিত করতে হবে। বোরহান নাহিদ সহ যারা মতামত পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। এবারে চলে যাচ্ছি পরের খবরে, শরৎ উৎসবের খবরে। ঝিরিঝিরি বাতাসে কাশফুলের দোলা, মেঘমুক্ত নীলাভ আকাশ আর ঝরে পড়া শিউলি ফুল মনে করিয়ে দেয় শরৎ এসেছে। গ্রীষ্ম এবং বর্ষার মতো দাপুটে ঋতুর পর শান্ত সৌম্য শরৎ সবসময় বাঙালির কাছে আদরের ঋতু। শরৎ উৎসব আয়োজনের রীতিও পুরনো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ছায়ানটের আয়োজনে শরতের অনুষ্ঠানে এসেছিলেন সব বয়সের মানুষ। কাশফুলের স্নিগ্ধতার গান, নাচে ভিন্ন এক পরিবেশের সৃষ্টি হয় চারুকলায়। শেষবারের মতো জানাবো ওয়ার্ল্ড টি20 খবর। শিরোপা জিততে স্বাগতিক শ্রীলঙ্কার প্রয়োজন 138 রান। এ পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ 2 উইকেটে 48 রান। জয়াবর্ধনে ও সাঙ্গাকারার ব্যাটের উপর ভর করে লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা, কিন্তু দলীয় 48 রানে ফিরে যায় সাঙ্গাকারা। এখন জয়াবর্ধনের সাথে ব্যাট করছেন ম্যাথিউস। দর্শক, আপনাদের আগেই যাচ্ছি, শুরু থেকে আমাদের সাথে ছিলেন হাবিবুল বাশার সুমন। আবারও তার কাছে যাচ্ছি শেষবারের মতো, হয়তো আলোচনার খুব সুযোগ হবে না। তো সাঙ্গাকারা আউট হওয়ার পর ম্যাচ কি খুব ঘুরে যাবে বলে মনে হচ্ছে? কিছুটা ঘুরে যেতে পারে, বিকজ আপনি যদি দেখেন রানের কিন্তু অলমোস্ট 9 রানে চলে গেছে এবং শ্রীলঙ্কান ব্যাটসম্যান কিন্তু অত কমফোর্টেবল ব্যাট করছে না। আমি প্রথম দিকে একটা কথা বলছিলাম যে ওয়ান গুড থিং যে শ্রীলঙ্কা উইকেট হারাচ্ছে না, বাট রানের উপরে যে উইকেট হারিয়ে গেলে কিন্তু তখন আর উল্টা, তখন আপনি কি মনে করছেন যে আসলে শ্রীলঙ্কাকে চাপে ফেলা গেল? কিছুটা চাপে ফেলা গেছে, আমার মনে হয় ভালো মতোই ফেলা গেছে, বিকজ রানের 9 রানে চলে গেছে। শেষবারের মতো জানতে চাইবো যে এখনো আপনার বাজির ঘোড়াকে সাথে আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট। আপনার প্রেডিকশন কি? ম্যান অফ দ্য টুর্নামেন্ট অবভিয়াসলি ক্রিস গেইল। ম্যান অফ দ্য ম্যাচ যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে তাহলে মার্লন স্যামুয়েলস। শ্রীলঙ্কা জিতলে বলতে পারছি না, বিকজ এখন যে অবস্থা শ্রীলঙ্কা জিতলে মেন্ডিসের পক্ষে থাকবে, বাট ব্যাটিংয়ে যদি শ্রীলঙ্কা জিততে হয় কাউকে এখন একটা এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলতে হবে। ম্যাচটা কিন্তু ওইদিকে চলে গেছে, কিছুটা হলেও ওয়েস্ট ইন্ডিজের পক্ষে চলে গেছে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট ক্রিস গেইল। ওয়াটসন? না, আমার মনে হয় ক্রিস গেইল, বিকজ ফাইনালে নিয়ে এসছে ক্রিস গেইল, পুরো টুর্নামেন্টে মানে খুব ভালো খেলেছে।
সুমন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়েছেন এবং আজকে টি20 সম্পর্কে শুরু থেকে আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। দর্শক, আজকে আমরা খেলার খবর জানলাম এবং শেষ করব এখনকার আয়োজন এবং শেষ করব বিড়াল প্রদর্শনের কিছু ছবি দেখিয়ে। তার আগে বিদায় নিচ্ছি আমি মাহমুদ মমিতা। আর দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টায় বাংলাদেশ নিয়ে কাল আপনাদের সামনে আবারও হাজির হব। আর সব সময় সবশেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।